পুরনো কলকাতার এই গতিতে সকাল হওয়ার সাথে সাথেই রিকশার টুকটুক আওয়াজ, মানুষের কোলাহল আর গলির কোণে চায়ের দোকানে বাজতে থাকা একটানা গান সবই একে অপরের সাথে ঢেউ তুলে চলেছে। সেসবের মাঝে এক নীরব পরিবেশে বসে বসে ভাবছি এখন কি লেখা যায়, কারণ সামনে প্রকাশকের কথা মতো একটি উপন্যাস জমা দিতে হবে এই মাসের শেষের দিকে। ব্যোমকেশের হাতেও এখন তেমন একটা কেস নেই, তাই সে বহাল তবিয়তে কয়েকদিন পায়ের ওপর পা তুলে সময় কাটাচ্ছে। তার সামনে এখন খোলা রয়েছে বড় বড় কিছু দরকারি কাগজের ফাইল, আর অনেক দিন খোলা পড়ে থাকার কারণে সেগুলোর মধ্যে হালকা ধুলোর স্তর জমে গেছে। ব্যোমকেশ কোনো রকমে কাগজের পাতাগুলো একে একে তুলে পড়ে যাচ্ছিল। আমিও তার সাথে বসে একটু আধটু কথা বলছিলাম, কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা আমার মনোযোগ আকর্ষণ করল। একটা পিয়ন হঠাৎ করেই সাইকেলের বেল বাজাতে বাজাতে প্রবেশ করলো গলির মুখে। আমি জানি এই দিকে চিঠি মানে তা ব্যোমকেশেরই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে চিঠি পাঠানোর বা চিঠি আসার লোকের প্রবণতা খুবই কম। একটা দরজা নাড়ার শব্দ হওয়ার সাথে সাথেই একটা তরুণ গলার হাঁক পড়ল। ব্যোমকেশ বক্সী, এটা আপনার জন্য চিঠি আছে। আমি দরজা খোলা মাত্র সেই তরুণ ছেলেটি চিঠিটা আমার হাতে তুলে দিয়ে যেমন সাইকেল চালিয়ে এসেছিল তেমনভাবেই ফিরে গেল। আমি ঘরে ফিরে চিঠিটা ব্যোমকেশের হাতে তুলে দিয়ে বললাম, ব্যোমকেশ, তোমার নামে চিঠি। দেখো ভাই, আমার তো মনে হচ্ছে এটা তো কোনো নতুন কেস হলেও হতে পারে। ব্যোমকেশ হাসি মুখে আমার হাত দিয়ে চিঠিটা নিয়ে কিছুটা অবাক হয়ে গেল। তারপর চিঠিটি নিয়ে চোখের সামনে তুলে বলল, পুরনো কাগজের গন্ধ এবং নীল কালিতে লেখা নাম, তপন রায়চৌধুরী। বুঝলে হে অজিত, একটু অস্থির লাগছে, কারণ তপন মানে আমার এক বহু পুরনো বন্ধু। কতদিন, কত বছর আগের কথা। সেই পুরনো বন্ধুর হঠাৎ করে আজ চিঠি। কি ব্যাপার বুঝতে পারলাম না তো ঠিক। দেখো, হয়তো তোমাকে কোনো সত্য অনুসন্ধানের কাজে দরকার। এমনি এমনি তো আর কেউ সত্যান্বেষীকে মনে করে না। ব্যোমকেশ চিঠিটা খুলে পড়া শুরু করল। প্রিয় ব্যোমকেশ, আশা করি তুমি কুশলেই আছো। অনেকদিন পর চিঠি লিখছি, তার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও। কলেজ শেষ হওয়ার পর তোমার সাথে তেমন একটা যোগাযোগ নেই, তবে আমি খোঁজ রেখেছি তুমি এখন সত্যান্বেষণে অনেক দূর অগ্রসর হয়েছ। খবরের কাগজে প্রতিনিয়ত তোমার বিভিন্ন জটিল কেসের সমাধানও আমাদের চোখে পড়ে। মাঝে মাঝে যার পর নাই গর্ববোধ হয়। তবে আমি আজ যে কারণের জন্য তোমাকে চিঠি লিখতে বসেছি সেটি বড়ই অদ্ভুত। আমাদের রায়চৌধুরী পরিবারের কথা তুমি ভালো মতোই জানো, আর আমাদের পরিবারের একটি মূল্যবান সম্পদ আছে, নীলমণি। রায়চৌধুরী পরিবারের একটি গর্বিত রত্নের নাম। বহু প্রজন্ম ধরে যে রত্নটি আমাদের পরিবারে পবিত্র হিসেবে বিবেচিত হতো, বংশ পরম্পরায় যার রক্ষার দায়িত্ব আমাদেরই ছিল, কিন্তু কয়েকদিন হলো তা এখন খোয়া গেছে। আর বাড়িতে অদ্ভুত ধরনের ভৌতিক কিছু রহস্যের উদ্ভব ঘটেছে, যা হয়তো চিঠিতে বলা অসম্ভব। এবং কিছুদিন আগে বাড়ির একজন কর্মচারীও নিখোঁজ হয়েছে। যদি সম্ভব হয় যত তাড়াতাড়ি হোক আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য রায়চৌধুরী বাড়িতে আসার অনুরোধ রইল তোমাকে। অসংখ্য ধন্যবাদ। ইতি তপন রায়চৌধুরী। চিঠি পড়ে ব্যোমকেশ আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। আমি বুঝতে পারলাম চিঠির শব্দগুলো ব্যোমকেশের মনের মধ্যে সন্দেহের আঁচড় কেটে গেছে। এক একটা নীলমণি চুরির কেস এবং তার উপর ভৌতিক এবং রহস্যজনক ঘটনা। এই কেস ব্যোমকেশের মন টানবেই। আর পুরনো বন্ধুর এমন সমস্যার মধ্যে আছে শুনে তার ব্যোমকেশ দেরি করবে না। ব্যোমকেশ বলল, কলেজে পড়ার সময় আমরা তপন রায়চৌধুরীর ব্যাপারে সকলেই প্রায় জানতাম।
তার পরিবার যে অত্যন্ত ধনী এবং সম্মানীয় তা কারো অজানা ছিল না। রায়চৌধুরী পরিবারের বাড়ির পরিবেশ সবসময় কিছুটা গোপনীয় এবং অদ্ভুত ছিল। আমরা কলেজে একসঙ্গে পড়াশোনা করেছি, কিন্তু সেসব কথা আজকাল খুব একটা মনে পড়ে না। অনেক বছর আগের সেই বন্ধুত্ব কেমন জানি এক শীতল সম্পর্কে পরিণত হয়েছে। তবুও এমন চিঠি পাওয়ার পর তো আর বসে থাকা যায় না। আর এমন সব ঘটনা সহজ সরল নয়। আমার মন বলছে সেখানে কিছু গন্ডগোল তো হচ্ছে। ব্যোমকেশ চিঠিটি টেবিলের ওপর রেখে চুপচাপ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, চলো অজিত, তৈরি হয়ে নাও। রহস্যময় ঘটনা যখন ঘটছে এবং এমন কিছু হারিয়ে গেছে যা তাদের ঐতিহ্য, আমাকে সেখানে যেতেই হবে। দেখা যাক কি ঘটনা, কতটা কি রহস্যের সমাধান করতে পারি। ব্যোমকেশ, আমি এখন ভাবছি ভৌতিক ঘটনা মানে তো। তুমি আবার ভূতের ভয় পাও নাকি অজিত? দেখো, আমার কারবার সত্য অনুসন্ধান, তাই ভূত বাবাজিকে যদি না চটিয়ে আমি নিজের কাজ করি, তবে আশা করি তেনারা আমার তেমন একটা ক্ষতি করবে না। কি বলো, ঠিক কিনা ভাইয়া? অতঃপর রাতের ট্রেনে ব্যোমকেশ আর আমি রওনা দিই। ট্রেনের সিটে বসে ব্যোমকেশ কিছু একটা মন দিয়ে ভাবছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ভাবছো হে ব্যোমকেশ? এখন থেকেই কেসে ঢুকে পড়ে তদন্ত শুরু করে দিলে নাকি? ভাবছি অজিত, ভাবছি যেমন রহস্যময় ঘটনা কি হতে পারে, তাদের পুরনো ঐতিহ্য, হারানো রত্ন, সব কিছুই তো অনেক রহস্যের ইঙ্গিত দেয়। তবে সে রহস্যের শিকড় কোথায়? আসলেই কি কোনো চুরি হয়েছে? নিখোঁজ কর্মচারীটি কোথায়? আবার সেই কর্মচারীটাই নীলমণি নিয়ে পালিয়ে যায়নি তো? এইসব। ট্রেন তখন ছুটে চলেছে নিজের মতো দুর্বার গতিতে। ট্রেনের জানলা দিয়ে দেখলে রাতের অন্ধকার আকাশে হাজারো তারা জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, যতই বড় রহস্য হোক না কেন, সেই বিপদের মোকাবেলা করার জন্য ব্যোমকেশ সর্বদা প্রস্তুত। আর ব্যোমকেশ তার ক্ষুরোধার বুদ্ধির দ্বারা সেই রহস্যের সমাধান করবেই। রাতের ট্রেন কলকাতার থেকে প্রায় 8 ঘন্টার দূরত্ব অতিক্রম করে আমাদের পৌঁছে দেয় গন্তব্য স্টেশনে। ব্যোমকেশ ওর টেলিফোনে ফোন করেই দিয়েছিল, তাই আমাদের নিতে একটা গাড়ি এসেছিল স্টেশনে। আমরা যখন রায়চৌধুরী বাড়িতে পৌঁছলাম তখন প্রায় সকাল 8টার কাছাকাছি। রাস্তায় অবশ্য বেশ বড় ধরনের কয়েকটা জঙ্গল পড়েছিল। এই সমস্ত এলাকায় বেশিরভাগ মানুষ ভাগ চাষি, যারা পরের জমিতে চাষাবাদ করে। আর কিছু মানুষ এই সমস্ত বনের কাঠ সংগ্রহ করে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সে যাই হোক, গভীর জঙ্গল পেরিয়ে আমাদের গাড়ি প্রবেশ করলো একটা পুরনো জমিদার বাড়ির সামনে। দেখে বলে দিতে হয় না, বাড়িটা প্রায় 100 বছরেরও পুরনো হতে পারে। এতটা পুরনো হওয়া সত্ত্বেও তবু বাড়িটা যে অতি যত্নের সহিত রাখা হয় তার প্রমাণ স্পষ্ট। একটা কথা বলতেই হয় যে বাড়ির চারপাশটা প্রায় ছোটখাটো একটা বিশাল ঘন জঙ্গলে ঘেরা, আর তার ঠিক মধ্যেখানে অবস্থান করছে রায়চৌধুরী ভিলা। বাড়িটি এমনিতেই বিশাল, অন্যদিকে তার শোভা আরো বৃদ্ধি করছে একটা দীর্ঘ বাগান। বাড়ির বাগানে বড় বড় গাছের ছায়ার ফাঁক দিয়ে উঁকি মারছে মেঘলা আকাশ। বাগানের ছায়াময় নুড়ি পাথর বেছানো পথ দিয়ে এগোতে এগোতে আমার গাঁটা কেন যে শিরশির করছিল বুঝতে পারলাম না। আষাঢ়ে গল্পগুলো হয়তো অবচেতন মনে দাগ কেটে গেছিল, তাতেই এই ভয়ের অনুভূতির উদ্ভব ঘটেছে। কিন্তু আমার লেখক মন বাড়ির পুরনো কাঠের দরজা, সিঁড়ি, ভাঙাচোরা জানালা সবকিছুতেই যেন ইতিহাসের গন্ধ পাচ্ছিল। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথেই একটা চাকর আমাদের কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে লক্ষ্য করল, কিন্তু সেটার কারণ কি আমি ঠিক ঠাউর করতে পারলাম না। তবে তার মুখে এক ধরনের অস্থিরতা এবং আতঙ্কের ছাপ। এই বাড়ির চারপাশে কেমন যেন বিরাজ করছে এক অস্বস্তিকর নীরবতা। আমাদের বৈঠকখানায় বসানোর সাথে সাথেই তপন রায়চৌধুরী নিজে এসে আমাদের অভ্যর্থনা করলেন।
ব্যোমকেশকে দেখা মাত্র সে তাকে বুকে জড়িয়ে ধরল। আমি বুঝলাম পুরনো বন্ধুর সাথে এতদিন পর সাক্ষাৎ, তাই এই সুখ বিনিময়। সে যাই হোক, তপনবাবু কিন্তু আমাদের সাথে একটা দুটো কথা বলছিলেন, কিন্তু আমি আর ব্যোমকেশ দুইজনেই খেয়াল করলাম ভদ্রলোক কথা বললেও হাসছিলেন না। তার মুখে গভীর চিন্তা আর বিষণ্ণতা ফুটে উঠছিল। তাই ব্যোমকেশ তপনবাবুকে কি কি ঘটনা ঘটেছে সবটা খুলে বলতে পারে, যাতে সে তার তদন্তের কাজ শুরু করতে পারে। আমি এখন একটা খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি ব্যোমকেশ, সেটা তোমরা আমার অবস্থা দেখেই আন্দাজ করতে পারছো আশা করি। আর ব্যোমকেশের সহায়তা ছাড়া এখন আমার কিছুই করার ক্ষমতা নেই। তোমাদের তো আগেই বলেছি নীলমণি চুরির ঘটনা, যেটা ছিল আমাদের পরিবারের ঐতিহ্যবাহী রত্ন। আর তারপর থেকেই এই বাড়ির মধ্যে এক অদ্ভুত অভিশাপের গুঞ্জন উঠেছে। বাড়ির একজন প্রায় 10 বছরের বেশি কাজ করা বিশ্বস্ত কর্মচারী মহেশ নিখোঁজ হয়ে গেছে আজ থেকে প্রায় 3 দিন হতে চলল। তার উপর বাড়ির মধ্যে হঠাৎ করেই কেমন যেন অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। যেমন রাতের বেলা আমরা সবাই শুনতে পাই কেউ যেন ছাদের উপর হাঁটছে, অথবা আমাদের বাড়ির লোক কেউ রাতের বেলা বাগান দিয়ে আসার সময় মাঝে মাঝেই একটা অন্ধকার ছায়া মূর্তিকে দেখতে পাচ্ছে। আর একদিন ঘটলে তাও আমরা কিছু মনে করতাম না, কিন্তু প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি। তাই এখন সবাই আতঙ্কে আছে, আর এইসব ঘটনার পর আমরা কেউ শান্তিতে নেই। পরিবারের উপর যেন এক অন্ধকারের ছায়া ছেয়ে গেছে। ব্যোমকেশ কিছুটা চিন্তিত স্বরে বলল, তপন, তুই কি বলতে চাইছিস? চুরি আর নিখোঁজের ঘটনা কি অভিশাপের সঙ্গে সম্পর্কিত? তোর বিশ্বাস কি এই বাড়িতে কোনো অভিশাপ রয়েছে? তপনবাবু মাথা নেড়ে বললেন, আমিও জানি না, কিন্তু আজকাল যা ঘটছে তা অভিশাপের মতোই মনে হয়। নীলমণির চুরি, মহেশের নিখোঁজ হওয়া, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। আর এই মানসিক অত্যাচার মেনে নেওয়া যাচ্ছে না। আমরা বসে কথা বলছি, এমন সময় এক পেয়ালা চা আমাদের সামনেই রাখা ছিল, কিন্তু কথার মাঝে হঠাৎ করেই বাধা পড়ল, কারণ বাড়ির এক চাকর হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে বলল, দাদাবাবু, পিছনের জঙ্গলে মহেশের মৃতদেহ পাওয়া গেছে। আপনি তাড়াতাড়ি চলেন, কি বিভৎস সেই দেহ। আমাকে উপরে অভিশাপ লাগছে গো দাদাবাবু। ওই নীলমণি মগো বিপদের হাত থেকে রক্ষা করত, এখন সেটাও নেই। একের উপর এক বিপত্তি ঘটেই চলেছে। এই ঘটনা শুনে সোফায় তো আর বসে থাকা যায় না। শোনা মাত্র ব্যোমকেশ এবং তপনবাবুর সাথে আমিও দ্রুত উঠে পড়লাম। গাড়ি প্রস্তুতি ছিল, আমরা উঠে বসতেই সেটা ছেড়ে দিল। গ্রামের রাস্তা পেরিয়ে একটা ঘন জঙ্গল পড়ল। আর কিছুটা জঙ্গলের পথ পেরোনোর পর একটা প্রাচীন বটগাছের নিচে একটা জটলা লক্ষ্য করলাম আমরা। আমাদের আর বুঝতে বাকি নেই যে ওইখানেই ঘটনাটা ঘটেছে। জঙ্গলে কাঠ কাটতে আসা কাঠুরের দল এই দেহ আবিষ্কার করেই পুলিশে খবর দেয়, আর তারপরেই খবরটা ছড়িয়ে পড়েছে। সেই বড় বটগাছটার নিচে মৃতদেহটি পড়েছিল। আমরা ভিড় ঠেলে এগিয়ে গেলাম, আর এমন বিভৎস দৃশ্য দেখব সেটা আশা করিনি। কারণ চাকর মহেশের গলা খণ্ডিত এবং দেহটি এমনভাবে পড়ে আছে যে প্রথমে কেউই তা সহজে চিনতে পারছিল না, এমনকি তপনবাবুও প্রথমে চিনতে পারেননি। কিন্তু ভদ্রলোকের চোখ দিয়ে 1-2 ফোঁটা জলও যেন গড়িয়ে পড়তে দেখলাম আমরা। ব্যোমকেশ ওর কাঁধে হাত রাখল সান্ত্বনা দেওয়ার আশায়। ব্যোমকেশ আর অপেক্ষা না করে ভালো করে ঘুরে দেখল মৃতদেহের আশেপাশের জায়গাটা। সে তার সন্দিগ্ধ চোখে খুঁজে চলেছে কিছু একটা। আমরা সকলেই লক্ষ্য করলাম মৃতদেহের চারপাশে অদ্ভুত কিছু ছাই ছড়ানো ছিল, যা দেখলে মনে হচ্ছিল কোনো কিছুকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। গাছের নিচে কিছু লালচে রঙের ছাইও ভালো করে পরীক্ষা করে দেখল ব্যোমকেশ। তারপর বলল, এই খুনের স্থান থেকে সবাই সরে যান।
পুলিশ কিন্তু এক্ষুনি এসে পড়লো বলে। আপনাদের এই কাছে আসার ফলে বহু প্রমাণ নষ্ট হতে পারে, আর এই লাল ছাই কোনো পুড়ে যাওয়া বস্তুর অবশেষ হতে পারে। ব্যোমকেশের কথা মতো সবাই পিছিয়ে এলো। প্রায় মিনিট খানেক পর পুলিশের লোক গাড়ি নিয়ে এলো। ব্যোমকেশের সত্যান্বেষী হিসেবে নাম ডাক ভালোই হয়েছে, তাই ইন্সপেক্টর সাহেব ওর নাম শোনার সাথে সাথেই চিনে ফেললেন। খুন হওয়া মহেশের পকেট চেক করে পুলিশ আবিষ্কার করলো একটা কাগজ, যেটা এখন অবস্থান করছে ব্যোমকেশের হাতে। আমিও ভালো করে একবার কাগজটা দেখে নিলাম। তাতে একপাশে ছোট ছোট অক্ষরে অস্থির হাতে লেখা ছিল, আমি জানি অভিশাপ সত্যি। ব্যোমকেশ চিরকুটটা হাতে নিয়ে গভীর মনোযোগ সহকারে পড়ল। তারপর মৃতদেহের দিকে একবার তাকিয়ে বলল, এটা শুধু চুরি নয়, একটা হত্যাকাণ্ড। চাকর মহেশ হয়তো জানতো অনেক কিছু এই নীলমণি চুরির ব্যাপারে। সে হয়তো কিছু দেখেছিল, আর তাই তাকে চুপ করানোর জন্য খুন করা হয়েছে। আর এটা তো পরিষ্কার হয়ে গেল যে মহেশ নীলমণি চুরি করে পালায়নি। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, অতএব ব্যোমকেশ, তুমি বলতে চাইছো এটা অভিশাপ নয়, আর এই সব কাণ্ড মানুষেরই মস্তিষ্ক প্রসূত? অবশ্যই। আর এই হত্যাকাণ্ডের পেছনে কোনো মানুষ কাজ করছে। অভিশাপ নয়, এটা সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড। তুমি এতটা জোর দিয়ে বলছো, এটার কারণ কি বলতো? তুমি কি কিছু ধরতে পেরেছো? দেখো, যদি অভিশাপ বলি তাহলে কেন মহেশের গলায় আঘাতের চিহ্ন থাকবে, কিংবা ওই ছাইগুলো কিভাবে পাওয়া যাবে? এগুলো সব মানুষের কাজ। আর চিরকুটের কাগজে লেখা অভিশাপ সত্যি, এটা হত্যাকারী নিজস্ব দৃষ্টিভঙ্গি। মহেশ হয়তো জানতো কিছু, এবং তার মৃত্যুর মাধ্যমে হত্যাকারী সেই তথ্য লুকোতে চেয়েছে। তাহলে এবার কিভাবে এগোনো উচিত আমাদের? এখন আমাদের প্রথম কাজ হলো এই ঘটনাটি গুছিয়ে বের করা। মহেশকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যাকারী কে, কেন সে তাকে খুন করল, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, এই খুনের পেছনে কিছু গোপন রহস্য কাজ করছে, আর আমাদের তা খুঁজে বের করতেই হবে। আমি লক্ষ্য করলাম মহেশের গলায় যে আঘাতের চিহ্ন ছিল তা খুবই গভীর এবং নিখুঁত। শুধু তাই নয়, গাছের নিচে ছড়ানো ছাইয়ের মধ্যে কিছু চিহ্ন ছিল, যা কোনো বিশেষ ধরনের জিনিস পুড়ে যাওয়ার ইঙ্গিত দেয়, যেন কোনো প্রাচীন বা মূল্যবান কিছু ধ্বংস করা হয়েছে। আমার মন বলছে এই হত্যাকাণ্ডে শুধু একটি রহস্যই নেই, বরং আরো অনেক কিছু গোপন রয়ে গেছে। তবে প্রথমত তাদের মহেশের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, এবং তারপরে এই পরিবারের অভিশাপের রহস্যও উন্মোচিত হবে। খুনের জায়গা থেকে আমরা ফিরে আসি তপন রায়চৌধুরীর সাথে। তাকে ব্যোমকেশ রাস্তায় জিজ্ঞেস করে, তোর বাড়ির অন্য কাউকে দেখলাম না তপন, সেটার কারণ কি জানতে পারি? মানে কেউ কি এখন বাড়িতে নেই? আসলে তোদের তো বলেছি বাড়িতে হয়ে চলা বিভিন্ন ভৌতিক উপদ্রবের কথা, আর আমার স্ত্রী নীলিমা একটু ভীতু প্রকৃতির, তাই ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে কালই। আর বাবা মারা গেছেন 3 বছর আগে, তাই তারপর দাদাও বেশি দিন ছিল না। সে তার পরিবার নিয়ে আর সম্পত্তির ভাগ বুঝে নিয়ে বিদেশে চলে গেছে। বাড়িটা দেখতেই বড়, ভিতরে মানুষ বলতে আমরাই ছিলাম। এখন আমি আর আমার মা ওই বাড়িটা আগলে বসে আছি। আসলে মা বলে এই বাড়ির সাথে তার বহু পুরনো স্মৃতি জড়িয়ে আছে, তাই সে যাই কিছু হয়ে যাক না কেন এইখান থেকে সে নড়বে না। আর এখন মহেশ কাকা খুন হবার পর আমাদের বাড়িতে 2 জন চাকর আর বাড়ির দারোয়ান আছে, কিন্তু এই ভৌতিক উপদ্রব চলতে থাকলে তারাও কতদিন থাকবে বলতে পারি না। বাড়িতে ফিরে আমরা ফ্রেশ হয়ে ওঠার সাথে সাথেই তপনবাবু আমাদের ডেকে বললেন, ব্যোমকেশ, তোদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছি, সেটা আগে হয়ে যাক, তারপর তুই আমার মায়ের সাথে একটু কথা বলবি। আমার মা অর্থাৎ দয়া রায়চৌধুরী অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তোদের জন্য। আমাদের খাওয়া দাওয়া পর্ব মেটার সাথে সাথেই প্রথমেই তপনবাবুর পেছন পেছন আমরা গেলাম ওনার মায়ের সাথে দেখা করতে। ভদ্রমহিলার বয়স এখন 45 থেকে 50-এর ঘরে। ভীষণ শক্ত বলতে হয়, কারণ বাড়ির এমন পরিস্থিতিতেও নিজেকে এতটা শান্ত রাখা
কোনো মহিলার পক্ষে সম্ভব নয়। সম্ভবত তিনি মহেশের মৃত্যুর কথাটা শুনেছেন, তাই তেনার মুখে এখন দুঃখ আর বিষণ্ণতা মিশেছিল। আমরা ঘরে ঢুকতেই তিনি স্বাগত জানিয়ে বললেন, তোমাদের রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? তোমরা আমার ছেলের বয়সী, তাই তোমাদের তুমি করেই বলছি। আমাদের এই রায়বাড়িতে আসার জন্য অনেক ধন্যবাদ। তপন জানিয়েছিল তুমি ওর সাথেই কলেজে পড়েছ, আর তুমি এখন বিখ্যাত গোয়েন্দা, আর তাই তোমার দিকেই আমরা সাহায্য চাইবার হাত বাড়িয়ে দিয়েছি। দয়াদেবী, আপনি এই নীলমণির সম্বন্ধে যা যা জানেন আমাকে সবটা একটু খুলে বলুন, তাতে আমার কাজ করতে অনেকটা সুবিধে হবে আর কি। মানে কোনো কিছু বাদ দেবেন না, ঠিক আছে? দয়া দেবী একটু দীর্ঘশ্বাস ফেলে আবার বলা শুরু করলেন, তোমাদের যখন খুলে বলবো, তবে তোমাদের এটাও জেনে রাখা উচিত যে নীলমণি এটি আমাদের পরিবারের একটি অমূল্য রত্ন। বহু বছর আগে তিব্বত থেকে আমাদের এক পূর্বপুরুষ এটা নিয়ে এসেছিলেন। সেই সময় থেকেই এটি আমাদের পরিবারের গর্বের প্রতীক হয়ে ওঠে, আর সেটা চুরির হাত থেকে রক্ষা করার জন্য লুকোনো ছিল আমাদেরই পারিবারিক নীলমাধবের মন্দিরে। নীলমাধব আমাদের কুলদেবতা হিসেবে পূজিত হন, আর সেই মন্দির আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে জঙ্গলের মধ্যে অবস্থান করছে। সেই মন্দিরে যে নীলমণিটা লুকোনো আছে তা পরিবারের বাইরে আর কেউ জানতো না, আর সেটা এমনভাবে গুপ্ত প্রক্রিয়ায় লুকোনো ছিল যে সহজে কেউ তার হদিশ পাবে না। আমাদের পরিবারেরই কেউ না কেউ প্রতি সপ্তাহে সেই নীলমণি সুরক্ষিত আছে কিনা দেখে আসতো, আর সেই দিন সোমবার প্রতিবারের মতো তপনই যায় হিরে সঠিক আছে কিনা দেখতে, আর সে আবিষ্কার করে সেখানে হিরেটা নেই, চুরি গেছে। আর এটা নিয়ে একটা অদ্ভুত বিশ্বাসও প্রচলিত ছিল। কথিত আছে যে পরিবার নীলমণিকে ধারণ করবে তার ওপর এক আশীর্বাদ নেমে আসবে, আর সেই আশীর্বাদ যা তাদের সুখ সমৃদ্ধি এমনকি অর্থবানও করে তুলবে। তবে এই রত্নটি শুধুমাত্র পবিত্র ছিল না, এটি ছিল এক অদৃশ্য শক্তির আধার, যা আমাদের পরিবারের ওপর অনবরত একটি রক্ষা কবচের মতো কাজ করত। আর আমি এই বংশের পূর্বপুরুষদের দিয়ে শুনেছি, ওই হিরে যদি বাড়ি থেকে চুরি হয় তবে সেই পরিবারে অমঙ্গলের ঘোর ছায়া নেমে আসে। দয়াদেবী, আপনি এতটা চিন্তা করছেন কেন আমি তা বুঝতে পারলাম না। আর সেটা অভিশাপ হতে যাবে কিভাবে? আমার তো মনে হয় এটি শুধুমাত্র একটা কাহিনী, এমন কিচ্ছু হতে পারে না। আপনারা কিন্তু খামোখা চিন্তা করছেন। দয়া দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, এই অভিশাপ সঠিক। এটা এক ধরনের গল্প, তবে আমাদের পরিবারে এই গল্প দীর্ঘদিন ধরে প্রচলিত। আমি নিজেও তা শুনেছি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে। কিন্তু আমার বিশ্বাস এটি শুধু একটি কাহিনী ছিল না, কিছু তো ছিল এর মধ্যে, না হলে এতকাল পরেও নীলমণিটি চুরি হওয়ার সাথে সাথে পরিবারে অমঙ্গল নেমে এলো। তবে দয়াদেবী, আমি মনে করি এটি কোনো অভিশাপ নয়। যেভাবে আপনি বলছেন সেইভাবে কিচ্ছু ঘটছে না। এই ঘটনার পেছনে কিছু মানুষের হাত আছে। এটি নিশ্চিত যারা হয়তো আপনাদের ভয় দেখিয়ে বিব্রত করতে চাইছে। আমি জানি তুমি খুব বুদ্ধিমান ব্যোমকেশ। তুমি যদি আমাদের সাহায্য করো তবে হয়তো আসল সত্যিটা বেরিয়ে আসতে বাধ্য। ব্যোমকেশ এবার উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই রহস্যের শেষ দেখে তো ছাড়ব। তবে আমরা এবার বাড়ির অন্যান্য চাকর বা দারোয়ান যারাই আছে তাদের কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করব। কোথাও একটা গোপন কিছু লুকোনো থাকতে পারে। আমিও ব্যোমকেশ তারপর এক এক করে বাড়ির সমস্ত চাকরের সাথেই কথা বলে দেখি। তবে আমার চোখে সবটা সাধারণ মনে হলেও ব্যোমকেশ পরে বলেছিল সে নাকি বাড়ির দারোয়ান এবং চাকরদের মধ্যে কিছুটা অস্বস্তি এবং অসঙ্গতি লক্ষ্য করে। আসলে চাকরদের কেউই কিন্তু পুরোপুরি কিছু জানাতে চাইছিল না। তারা যেন এই গল্পের আড়ালে কিছু গভীর রহস্য লুকিয়ে ফেলতে চাইছে। ঘরে ফিরে ব্যোমকেশকে যেন একটু চিন্তিত দেখলাম। সে সারাটা সময় হয়তো সিগারেট খাচ্ছে, নয়তো পায়চারি করছে। ব্যোমকেশকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? কিভাবে আমাদের এগোনো উচিত?
বাড়ির সবার কথাই তো শুনলাম, তবে এখন আমাদের কেবল খুঁজে বের করতে হবে কি বা কে এই পরিবারে এত ভয় সৃষ্টি করছে, এবং নীলমণির চুরি ওই ঘটনার সঙ্গে তার সম্পর্ক কি। আর এখন সবার প্রথম কাজ হলো যে মন্দিরে হিরেটা লুকিয়ে রাখা ছিল সেটা ভালো করে খুঁটিয়ে দেখা। আর আশা করি আমরা সে মন্দিরে গেলে কিছু না কিছু ক্লু পাবো। এবার আর ঢিলা ঢালা চলবে না অজিত, গভীরে গিয়ে তদন্ত করতে হবে এবং এই রহস্যের পেছনে থাকা আসল সত্যটি উদ্ঘাটন করতে হবে। কাল রাতের ট্রেন জার্নি হোক বা অন্য কোনো কারণে বিকেলের দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তবে উঠে দেখি ব্যোমকেশ ঘরে নেই। আমি ওপরের ঘরের ব্যালকনি থেকে উঁকি দিয়ে দেখি ব্যোমকেশ তখন নিচে বসা দারোয়ানের সাথে কথা বলছে। আমি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে এলাম, তাদের মধ্যে হওয়া কথোপকথন শোনার আশায়। শুনলাম ব্যোমকেশ বলছে, আচ্ছা, তোমাদেরই বন্ধু মহেশ যে চাকর এই বাড়িতে কাজ করত, তাকে কে মারতে পারে তুমি কি বলতে পারবে? লোকটা দেখলাম ঘাটটা দুই পাশে নাড়িয়ে বলল, নাহি বাবু, আমি ওই খুনের ব্যাপারে কিছুই জানি না। তবে মহেশ লোকটা এমনিতে ভালো লোক ছিল। এই বাড়িতে সে তো সব থেকে পুরানো নকার ছিল, খুব বিশ্বস্ত। বাড়ির অন্দরমহলের খবর আমরা বেশি না জানলেও মহেশ জানত। তার মানে তোমরা চুরি হয়ে যাওয়া নীলমণির ব্যাপারে শুনেছো আশা করি। এই বাড়িতে যেই সম্পদ আছে তোমরা জানতে? দারোয়ান লোকটা দেখলাম আমতা আমতা করে বলল, না, জানতাম না বাবু। তবে আমাদের চাকর লেগেদের রাতে একটু মদ টদ খাওয়ার অভ্যাস ছিল। বাড়ির কাজ টাজ সব শেষ করে আমরা একটু আসর জমাতাম, আর সেই আসরেই আমরা মহেশকে দিয়ে জানতে পারি সেই নীলমণির কথা। আমি না বাড়ির সব চালকরাই জানতো এই মণির খবর, কিন্তু কেউ ভয় বলতে পারে না। আমি এমন সময় বললাম, আচ্ছা তোমরা কি জানতে যে নীলমণিটা কোথায় লুকোনো ছিল? না বাবু, আমরা জানতাম না, তবে অনুমান করতে পারি বাড়িতে সেই জিনিস রাখার লোক নন তপন বাবু। প্রতি সপ্তাহে মালিক একবার না একবার নীল মাধবের মন্দিরে পুজো দিতে যান। আর মন্দির হইতে ইয়াদ আসলো সেই নীলমণি চুরির হওয়ার কয়েকদিন আগে বাড়িতে কিছু নতুন শ্রমিক কাজে যোগ দিয়েছিল। তবে এইসব শ্রমিকের মধ্যে কিছু লোকের আচরণ বেশ অদ্ভুত ছিল। সে লোকগুলো বাড়ি মেরামতি ছাড়াও আর কোথাও কি কাজ করেছে? হ্যাঁ বাবু, লোকগুলো মন্দিরের ভাঙা অংশগুলো ঠিক করারও কন্ট্যাক্ট নিয়েছিল। প্রায় 2 দিন ওরা মন্দিরের ভেতর ও বাইরে কাজ করেছিল। আর ওদের মধ্যে বিশেষ করে একজন কাজ করছিল যার নাম রঞ্জন। সে ওই শ্রমিক হিসেবেই কাজ করেছে 2 বছর। কিন্তু আগে সে কোনো চুরি বা ছিনতাইবাজের দলের সাথে যুক্ত ছিল তা সবাই জানত। সে ছিল এখানকার নাম করা চিহ্নিত চোর, আর তার বদনাম ছড়িয়ে পড়েছে। এমনকি পুলিশের রেকর্ডেও বহুবার তার নাম পাওয়া গেছে। তবে সে বলে ও নাকি এখন ভালো হয়ে গেছে, ওইসব খারাপ কাজ সে আর করে না। ব্যোমকেশ তার কথা শেষ করে উঠে পড়ল। তারপর দারোয়ানকে বিদায় জানিয়ে এগিয়ে গেল আমাদের ঘরের দিকে। রঞ্জন, এটাই তো মূল সূত্র হতে পারে। তোমার কি মনে হয় অজিত, সে কিছু জানতো? ধরো যদি সে পুরনো চোর হয়, তবে নিশ্চয়ই সে জানতো কোথায় নীলমণি রাখা ছিল। তবে সে আর তার দল আরো কিছুটা রহস্যময়। রাতে ব্যোমকেশ থানায় ফোন করে জানতে চায় রঞ্জন নামের লোকটার ব্যাপারে। পুলিশও তার নামে জমে থাকা কমপ্লেনগুলো পরপর ব্যোমকেশকে বলে। রঞ্জন ও তার দল আসলে কাজ করত, যেমন বাগান এবং বাড়ির পরিষ্কার। কিন্তু মাঝে মাঝেই তাদের দলবল নাকি গ্রামের পুরনো বহু মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াত। এটা পুলিশেরও নাকি একেবারেই অস্বাভাবিক মনে হয়েছিল, কারণ মন্দিরে সাধারণত শ্রমিকদের কাজ করার কথা নয়। কিন্তু আসল প্রশ্ন হলো, তারা এটা কেনই বা করত? আমি সেই কথাটা ব্যোমকেশকে জিজ্ঞেস করার সাথে সাথেই সে বলল, ঠিকই, তাদের অদ্ভুত আচরণ ও সময় অসময় মন্দিরে যাওয়া এটা কোনো সাধারণ ব্যাপার নয় অজিত।
আর এই ধরো লোকগুলো নিশ্চয়ই কিছু জানতে পেরেছিল নীলমণির ব্যাপারে, তাও এই বাড়ির চাকরদের থেকেই। সেটা কেমন করে ব্যোমকেশ? খুব সহজ অজিত। লোকগুলো যখন এই বাড়িতে কাজ করছিল তখন আশা করি লোকগুলোকে থাকতে দেওয়া হয়েছিল বাড়ির কোনো বাইরের ঘরে অথবা চাকরদের সঙ্গে। আর রাতে কাজ সেরে মদের আড্ডা বসে, তা আমরা আগেই শুনেছি। আর মদ খেয়ে চাকররা যদি কোনো কথা উগরে দিয়ে থাকে তবে তো তাদের জন্য চুরিটা করা সাধারণ ব্যাপার। এটা সম্ভব। যদি রত্নটি মন্দিরের ভিতরে কোথাও লুকানো ছিল তাহলে কাজের নামে মন্দিরের ভেতরে ঘুরে বেড়ানো তাদের জন্য একটা ভালো সুযোগ ছিল। ঠিক বলেছ অজিত। তাহলে আমাদের মন্দিরের আশেপাশে আরো ভালোভাবে খোঁজ নিতে হবে। এই রঞ্জন আর তার দলের লোকেরা যদি জানতো কোথায় নীলমণি ছিল তবে তাদের আচরণ বুঝতে পারলে আসল রহস্য বেরিয়ে আসবে। আমি এখনই তপনকে বলে দিচ্ছি আমরা রাতের খাওয়া দাওয়ার পর একটু সেই মন্দিরটার দিক থেকে ঘুরে আসতে চাই, কারণ দিনের বেলা রঞ্জনের দলবল যদি দেখতে পায় আমরা নীলমণি খোঁজার কাজ করছি তখন তারা সতর্ক হয়ে পালিয়ে যেতে পারে। তাই রাতের অন্ধকারে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যেমন বলা তেমন কাজ। রাত একটু গভীর হতেই আমরা একটা টর্চ হাতে বেরিয়ে পড়ি সেই মন্দিরের উদ্দেশ্যে। তপন রায়চৌধুরীও আসতে চেয়েছিলেন আমাদের সাথে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য, কিন্তু ব্যোমকেশ তাকে বারণ করে দেয়। ব্যোমকেশের এমন করার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। ব্যোমকেশ তপনবাবুর থেকে মন্দিরে যাওয়া রাস্তাটা ভালো করে বুঝে নিল, আর সেই মন্দির পথ পরে বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে দিয়ে খানিকটা দূরে পায়ে হেঁটে সেইখানে পৌঁছাতে হয়। রাতের অন্ধকার ক্রমেই গভীর হতে থাকে। বাতাসে অদ্ভুত শীতলতা এবং গাছগুলির শাখাগুলোর মধ্যে হালকা শোঁশো আওয়াজ ভেসে আসছিল। পথ শুকনো পাতার আস্তরণে ঢেকে থাকার কারণে আমরা এগোনোর সময় সেটায় পা পড়ার সাথে সাথেই খসখস শব্দ কানে বড়ই অদ্ভুত ঠেকছিল। আমরা যতই এগোচ্ছি রাতের মায়া যেন আরো বেশি গভীর হচ্ছে। কিন্তু হঠাৎ করেই এমন সময় আমাদের কেন জানি মনে হলো আমাদের দুইজনের চলার শব্দ ছাড়া আরো একটা জুতোর শব্দ আমাদের পিছু পিছু চলছে। ব্যোমকেশ সেই শব্দ লক্ষ্য করে চারিদিকে টর্চ ফেলে দেখল, কিন্তু সেখানে নিকষ অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। ঠিক এমন সময় আমাদের আচমকা চমকে দিয়ে দূরের একটা হালকা ঝোঁপ নড়ে উঠল। এই জঙ্গলে হিংস্র জানোয়ারের ভয় নেই আশা করি, কিন্তু শিয়াল বা কুকুর থাকলেও থাকতে পারে। আমার বুকটা তখন প্রচণ্ড পরিমাণে ভয়ে ধুকফুক করে ওঠে। আমি বুঝতে পারছি যে আমার হৃৎপিণ্ডটা এখন হাঁপড়ের মতো ওঠানামা করছে প্রচণ্ড ভয়। ব্যোমকেশ কিন্তু এমন সময়ও শান্ত। সে আমার কাঁধে একটা আঘাত করে বলল, শোনো, তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি নিজের মাথাটা উপর নিচ করে নিঃশব্দে বুঝিয়ে দিলাম, হ্যাঁ। এটা মানুষের আওয়াজ মনে হচ্ছে না, কিন্তু কিছু সন্দেহজনক ব্যাপার ঘটছে। চলো তো এই আওয়াজ অনুসরণ করে এগোনো যাক। এটা রহস্য আমায় ভেদ করতেই হবে। আমি আর ব্যোমকেশ সেই শব্দ লক্ষ্য করে একটু একটু করে পা ফেলতে ফেলতে এগিয়ে যেতে থাকি, কিন্তু মন খালি বলছে যদি কোনো বিপদ অপেক্ষা করে থাকে আমাদের জন্য। আমরা আর একটু এগোতেই হঠাৎ চোখে পড়ল এই নির্জন বনে রাতের বেলা একটা কুকুর বসে আছে, আর সে মুখ দিয়ে কিছু একটা কাপড় জাতীয় কিছু টেনে ছিঁড়তে চাইছে, আর তারই চারপাশে ঘুরে ঘুরে এই কাণ্ডের জন্য ওই রকম অদ্ভুত শব্দ আমাদের কানে আসছিল। কিন্তু হঠাৎ করেই যে জিনিসটার দিকে আমাদের চোখ গেল সেটা দেখে তো আমরা অবাক, কারণ কুকুরটা কাপড় নিয়ে সরে পড়তেই সেই জায়গার মাটিটা একটু সরে গেছে। ভালো করে দেখার জন্য আমরা এগিয়ে যাই আর আবিষ্কার করি এ তো একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত কাঠামো, আর সেটা সেখানে একটা সুড়ঙ্গকে আড়াল করার চেষ্টা করছে। সেখানে মাটি একটু সরাতেই নিচে একটি সুড়ঙ্গের প্রবেশ পথ চোখে পড়ল আমাদের। ব্যোমকেশ নীরবে সুড়ঙ্গের দিকে তাকিয়ে বলল, এটা তো অনেক দিনের পুরনো বলে মনে হয়। বহু বছর আগে কেউ এই পথ ব্যবহার করত, আর এখন এটি তেমনি বন্ধ হয়ে গেছে। তবে এই স্থানটি আমাদের কিছু বলতে চাইছে, কারণ দেখো অজিত, মাটির জায়গাটা একটু পরিষ্কার, তার মানে কয়েকদিন আগে এখানে মানুষের পা পড়েছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক। দেখো ভিতরে কি আছে কিন্তু আমরা জানি না, কোনো বিপদে তো আমাদের জন্য অপেক্ষা করে থাকতে পারে। আমরা যদি এখন এটার রহস্য না ভেদ করি তবে হয়তো বহু কিছু আমাদের দিয়ে আড়াল হয়ে থাকবে। চলো সাবধানে এগিয়ে চলো।
আমি আর কথা বললাম না, ধীরে ধীরে সুড়ঙ্গে প্রবেশ করলাম ব্যোমকেশের পেছন পেছন। সুড়ঙ্গটার ভেতরের পরিবেশ ছিল অন্ধকার এবং অদ্ভুত রকমের স্যাঁতস্যাঁতে ঠান্ডা। বাতাসে যেন একটা আঁশটে মাটির গন্ধ লেগেছিল। আমরা বুঝতে পারলাম এটা বেশ ভালো মতোই গভীর। ব্যোমকেশের টর্চ আমাদের সামনের পথ দেখাচ্ছে। আর একটু এগিয়েই আমরা একটি গোপন কক্ষের কাছে পৌঁছলাম। কক্ষটি পুরোটাই মাটির দ্বারা নির্মিত, আর অদ্ভুতভাবে সেটা ছিল অত্যন্ত নিস্তব্ধ। এমন সময় হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়তেই আমি চিৎকার করে বললাম, ব্যোমকেশ, সামনে দেখো, কোণে একটা পুরনো কাঠের বাক্স পড়ে রয়েছে। দ্রুত এগিয়ে গিয়ে বাক্সটির চারপাশে নজর দিতেই বাক্সটির গায়ে মোমের টুকরো এবং ছাইয়ের চিহ্ন চোখে পড়ল আমাদের। ব্যোমকেশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, এটা তো স্পষ্ট এখানে কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ড হয়েছে। মোমের টুকরো এবং ছাইয়ের চিহ্ন এই কথাই বলছে, কিন্তু কেন এইখানে, আর কেন এই বাক্স? আমি ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে এসে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই বাক্সটায় কি নীলমণি লুকিয়ে রেখেছিল চোরের দল? ব্যোমকেশ এক মুহূর্ত চুপ হয়ে যায়। তার চোখে স্পষ্ট সন্দেহের চিহ্ন ফুটে উঠেছে। নিশ্চিত হয়ে বলে, হ্যাঁ, এটি নীলমণি রাখার স্থান ছিল, এবং এখন যা ঘটছে তা আর কোনো কাকতালীয় ঘটনা নয়। চোরেরা নিশ্চয়ই এই সুড়ঙ্গের মাধ্যমে রত্ন চুরি করে এখানেই লুকিয়ে রেখেছিল। তবে এখন প্রশ্ন হচ্ছে, এখন তবে সেই নীলমণি গেল কোথায়? তারা জানতো এখানে কেউ আসবে না, আর এই ধরনের কর্মকাণ্ডের জন্য তারা এই গোপন স্থানটি ব্যবহার করেছে। ব্যোমকেশ, আমাদের উচিত এই কক্ষের চারপাশে জায়গাটা আরো ভালো করে খুঁজে দেখা, যদি এখান থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করা যায়। এখানে আরেকটি গোপন পথ রয়েছে, যা হয়তো আমাদের পরবর্তী রহস্যের দিকে নিয়ে যাবে। চলো অজিত, এটা পরীক্ষা করে দেখা যাক। আমরা আরেকটু ভেতরে এগোতেই একটা অদ্ভুত মরা পচা গন্ধ বেরিয়ে আসে সেই দিক থেকে। আমি আর ব্যোমকেশ সাবধানে ভেতরে ঢুকে সেখানে যেটা আবিষ্কার করি, সেটা আমরা এখনো কল্পনা করতে পারিনি। কারণ সেখানে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে একটা দেহ। ব্যোমকেশ লোকটার কাছে না গিয়েই বলে দিল, প্রায় 3-4 দিন আগের মৃতদেহ। তারপর এগিয়ে গিয়ে দেহটা পরীক্ষা করে বলল, গলায় শ্বাসরোধের চিহ্ন, পেছনে কিছু আঁচড়ের দাগ চোখে পড়ছে। তার মানে এই লোকটাকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই লাশটা কার? পুলিশকে খবর দিতে হবে অজিত, চলো বেরোনো যাক। কিন্তু বেরোনোর আগে ব্যোমকেশ আনমনেই এগিয়ে গিয়ে মৃতদেহের জামার পকেটে হাত দিয়ে আবিষ্কার করলো একটা পুরনো ফ্যাকাশে হয়ে যাওয়া কাগজের টুকরো। সেখানে অতি প্রাচীন সুন্দর লিপিতে লেখা আছে, নীলমণি সুরক্ষিত নীল মাধবেরই কোলে, যার দ্বারা মাধব লক্ষ্য রাখেন বিশ্ব চরাচরে। প্রাচীন আধারে ঘেরা রহস্য যেথায় ভুল দেখায়, অপর লোচন তখন গহীন প্রয়াসে রহস্য সাজায়। সেই দিন রাতেই পুলিশ এসে উদ্ধার করে অজানা মৃতদেহটি। তবে পরে আমরা জানতে পারি সেই মৃতদেহটি ছিল সেই মন্দিরের ধোঁয়া মোছা এবং সাময়িক পুরোহিত রঘুনাথের। সে সেই মন্দিরেই কাজ করত প্রধান পুরোহিতের সাথেই। তবে 3-4 দিন আগে সে হঠাৎ করেই তার গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায়। লোকটার চারকুলেও কেউ ছিল না, তাই কেউ অতটা আমল দেয়নি। আর তার মৃতদেহ আমরাই আবিষ্কার করি সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে। সেই রাতে আমরা নীলমণি উদ্ধার কার্যে ব্যস্ত ছিলাম, কিন্তু তার থেকেও একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সকালে উঠে জানতে পারি তপন রায়চৌধুরীর কাছ থেকে, কাল রাতে নাকি কেউ বা কারা তার ঘরের খোলা জানলা দিয়ে একটা কাগজ ছুঁড়ে ফেলেছে, আর তাতে লেখা আছে, অভিশাপ শুরু হয়েছে, সবাই সাবধান। তপনবাবু এই কাগজের টুকরোটা দেখে একটু ভয় পেয়েছেন তা সহজেই আন্দাজ করতে পারছি। তার মুখে একটা আতঙ্কের ছায়া খেলা করছে, তা অত্যন্ত স্পষ্ট। ব্যোমকেশ, আমার মন বলছে এই মণি চোরেরা সাধারণ লোক নয়, না হলে একটা নয় পরপর দুটো খুন করে বসলো। এটা স্পষ্ট যে এই খুনি তোমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু কেন? তাদের হাতে তো এতক্ষণে এই মণি এসে গেছে। তবে হুমকির কারণ কি? আর সেই নীলমণি একটা মূল্যবান রত্নই নয়, এটি সম্ভবত একটি আন্তর্জাতিক পাচার চক্রের অংশ। তারা নীলমণিকে চুরি করে বিদেশে পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে চাইছে।
তবে আমার পূর্বপুরুষের কথা অনুযায়ী আমাদের সেই নীলমণির সাথে জুড়ে ছিল অপর এক রহস্যের জট, যেটা আমরা নিজেরাও কোনোদিন সমাধান করতে পারিনি। সেই রহস্যের জন্যই কি, অর্থাৎ নীলমণি ছাড়াও অন্য কোনো সম্পদের হদিশ কি থাকতে পারে? কথাটা শোনা মাত্র ব্যোমকেশের মুখে একটা উল্লাসের হাসি খেলে গেল। সে যেন কিছু একটা খুঁজে পেয়েছে। তাড়াতাড়ি পকেট হাতড়ে কালকে রাতে খুন হওয়া লোকটার পকেট থেকে যে ধাঁধার কাগজটা উদ্ধার করেছিল সেটা এগিয়ে দিল তপনবাবুর দিকে। তপনবাবু আচমকা চমকে উঠে বললেন, ব্যোমকেশ, এটাই সেই রহস্যের কাগজ। তবে এটা তোমার কাছে এলো কি করে? হয়তো খুনির দল এই কাগজটার রহস্য ভেদ করতে না পেরে এখানে আরো কোনো বড় গুপ্তধন পাওয়ার আশায় আমাদের ভয় দেখাচ্ছে। তার মানে আমার এখন প্রথম কাজ হচ্ছে এই ধাঁধাটার রহস্যের সমাধান করি, তাই তো? আর সেটা করলে হয়তো নতুন কোনো মোড় আমাদের সামনে খুলে যাবে। চলো অজিত, ঘরে চলো। আজ সারাটা দিন ভাবতে হবে, এই ধাঁধাটায় মনোনিবেশ করতে হবে। আমি আর ব্যোমকেশ ঘরে ফিরে গেলাম। তবে ব্যোমকেশের সাথে এখন কোনো কথা নয়। সে এখন নিজেকে ডুবিয়ে দেবে গভীর চিন্তার জগতে। আর তাকে এখন প্রশ্ন করলেও তার উত্তর মিলবে না। দীর্ঘ 3 ঘন্টা চিন্তা করে সাথে 4টে সিগারেট ধ্বংস করে ওঠার পর ব্যোমকেশের মুখে যেন একটা হাসির রেশ লক্ষ্য করলাম। অজিত, আছে নীলমণি আছে, নীলমণি সুরক্ষিতই আছে। এত সহজ একটা ধাঁধার উত্তর খুঁজতে আমার এতক্ষণ সময় লেগে গেল ভাইয়া। তুমি একবার কাগজটা বার করো, ধাঁধাটা পড়ো, তবে তোমার কাছেও স্পষ্ট হয়ে যাবে এটার মানে। আমি তৎক্ষণাৎ কাগজটা নিজের হাতে নিয়ে পড়লাম। সেটা নীলমণি সুরক্ষিত নীলমাধবেরই কোলে, যার দ্বারা মাধব লক্ষ্য রাখেন বিশ্ব চরাচরে। থামো অজিত, আমি প্রথমে বুঝতে পারিনি যে নীলমণির ঠিক অবস্থাটা কোথায়। এটার হদিশ মন্দিরের সেবায়িত রঘুনাথ হয়তো পেয়েছিল। আর সেই স্থানটা হলো নীলমাধবের চোখের মণি, অর্থাৎ নীলমাধব যিনি জগৎ সংসারে পূজিত হন জগতের নাথ নামে। আর সেই নীলমণির সুরক্ষায় নিয়োগ এই পরিবার। আর নীলমাধব কার মাধ্যমে বিশ্ব চরাচরে লক্ষ্য রাখবেন? অবশ্যই তার চোখ, অর্থাৎ নীলমণি পাথরের মূর্তির চোখে লুকিয়ে রাখা ছিল। অভিনব প্রক্রিয়ার মাধ্যমে এরা মণিটা লুকিয়ে রেখেছিল। তবে নতুন রহস্যটা তো ঠিক বুঝতে পারলাম না। প্রাচীন আধারে ঘেরা রহস্য যেথায় ভুল দেখায়, অপরলোচন তখন গ্রহিণী প্রয়াসে রহস্য সাজায়। খুব সহজ অজিত, ভাবো। পরিবারের পূর্বপুরুষরা মোট 2টি নীলমণি সুরক্ষিত রেখেছিলেন নীলমাধবের 2টি চোখের মধ্যে। তবে তারা একটির কথা পরিবারের মানুষদের কাছে তুলে ধরেছেন, আর অপরটা থাকে পুরোপুরি লুকোনো। আর তাই জন্য এখানে লেখা রহস্য, যেখানে ভুল দেখায় অপরলোচন রহস্য সাজায়। আর লোচন মানে যে চোখ, সেটা আশা করি তুমি জানো। অর্থাৎ নীলমাধবের পাথরের মূর্তির এক চোখে অপর একটা নীলমণি এখনো লুকোনো আছে। আর রঘুনাথ সেই রহস্যের কাগজটি উদ্ধার করে দেখিয়েছিল চোরদের, আশা করি। তাই হয়তো তারা অন্য রত্ন পাওয়ার আশায় হুমকির চিঠি লেখে তপনবাবুর বাড়িতে। তুমি বলতে চাইছো যে সেই চোরের দল আবার আসবে নতুন মণিটা চুরি করার উদ্দেশ্যে? তার মানে তো আমাদের কাছে একটা বিশাল সুযোগ থেকেই যাচ্ছে ওই লোকগুলোকে হাতে নাতে ধরার। ঠিক বললাম তো? একদম ঠিক বলেছ অজিত। আর সেটা খুব বেশি দেরি করবে না তারা। আজ যখন হুমকি দিয়েছে, তার মানে তারা তপনবাবুরা যেন আজ রাতে সেই মন্দিরের দিকে না যান এমন চিন্তা করেই দিয়েছে, যাতে তাদের কাজ হাসিল করতে সুবিধা হয়। আমার মন বলছে যা হবার আজ রাতেই হবে। আর অজিত, এই রহস্যের জট গুটিয়ে এসেছে আশা করি, শুধু সময়ের অপেক্ষা। আমি তাড়াতাড়ি পুলিশ অফিসারদের খবরটা দিই, ওনাকে বলে চোরদের জন্য ফাঁদ পাততে হবে। আর চোরগুলোর কাছে আগ্নেয়াস্ত্র থাকাটা সাধারণ ব্যাপার। আজ রাতে অ্যাকশন হবে অজিত, তৈরি থেকো। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ এখন প্রচন্ড চিন্তিত, আর সে এই চোরেদের ধরার সব রকম চেষ্টা করবে। আর ব্যোমকেশের মস্তিষ্ক প্রসূত ফাঁদ কেটে বেরোনো কোনো অপরাধীদেরই সোজা হবে না আশা করি। তবে সেই রাতটা যে এতটা স্মরণীয় হয়ে থাকবে সেটা আমি ধরতে পারিনি। জীবনে এই ধরনের অভিজ্ঞতা খুব কম সময়ই ঘটে। আর আজ রাত যেটা হলো সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ঘটনা বলার সময় এখনো শরীরের রোমটা খাড়া হয়ে উঠছে। সেই রাতে ব্যোমকেশ পুলিশ অফিসারের সহায়ের সাথে কি কথা বলল তার কিছুই আমি জানি না। তবে বিকেলের দিকে সে ফিরল, আর সাথে ইন্সপেক্টর সহায়। আর রাতে যে আমাদের সেই মন্দিরের কাছে হবে সেটা স্পষ্ট।
রাত এখন প্রায় 12টার কাছাকাছি। আমরা কাল মন্দিরটার কাছে আসলেও সেই অদ্ভুত সুরঙ্গের সন্ধান পেয়ে সেই দিকে চলে গিয়েছিলাম, কিন্তু আজ সোজা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আর একটু পথ চলার পর দেখতে পেলাম অন্ধকারের ভেতর দিয়ে একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে। দূর থেকেই বোঝা যাচ্ছে এটা বহু বছরের পুরনো। মিষ্টি চাঁদের জ্যোৎস্না আলোয় দেখা মিলছে মন্দিরের গায়ে অনেক ফাটল, আর তারই চারপাশে জংলি লতানো গাছপালা জন্মেছে। মন্দিরের সামনে অনেকটা খোলা জায়গা রয়েছে, তবে চারিপাশে অন্ধকারে ঘেরা বহু বড় বড় গাছ থাকায় আমাদের সেখানে লুকাতে কোনো অসুবিধে হবে না আশা করি। আমরা তিনজনেই এবার মন্দির থেকে একটু দূরে থাকা একটা বড় ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসলাম। ইন্সপেক্টর সহায় আর ব্যোমকেশ দুইজনেরই হাতে ধরা দুটো বন্দুক। আমাদের চোখ তখন নিবদ্ধ সামনের অন্ধকার মন্দিরের দিকে। অন্ধকারের সাথে সাথেই মশাও আছে খুব, সময় যেন কাটতেই চাইছে না। এক এক মিনিট যেন এক এক ঘন্টা বলে মনে হচ্ছিল। হঠাৎ করেই এমন সময় অন্ধকারের বুক চিরে একটা বড় গাড়ির আওয়াজ ভেসে আসছে, তা আমরা শুনতে পেলাম। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে চুপ করার ভঙ্গিতে ফিসফিস করে বলল, অজিত, তোমরা দুজন বাইরে বেরোনোর চেষ্টা করবে না, কারণ এখানে গোলাগুলি চলতে পারে। আমিও ঘাড় নেড়ে সম্মতি জানালাম। গাড়িটা দেখলাম এসে থামলো সামনের মন্দিরের খুব কাছে। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথেই আলো নিভে গেল। গাড়ি দিয়ে অন্ধকারের মধ্যে দুটো কালো মূর্তি নামল, আর তাদের মধ্যে একজনের হাতে যে বড় মেশিন গান আছে তা বলে দিতে হয় না। ওরা কিছুক্ষণ গাড়ির সামনে দাঁড়িয়ে এদিক ওদিক ভালো করে দেখে নিল, তারপর গাড়ি সেখানে রেখে এগিয়ে গেল মন্দিরের ভেতরের দিকে। ব্যোমকেশ এমন সময় ফিসফিস করে অতি দ্রুত ইন্সপেক্টর সহায়কে বলল, মিস্টার সহায়, এটাই সঠিক সময়। আপনি ছুটে গিয়ে ওদের গাড়ির পেছনে দরজা খুলে উঠে পড়ুন, আর হাতের বন্দুক কিন্তু প্রস্তুত রাখবেন সব সময়। চোখের নিমেষে ইন্সপেক্টর সহায় অতি সাবধানে পৌঁছে গেল গাড়িটার কাছে। দরজাটা খুলে সেখানে উঠে শুয়ে পড়লেন পেছনের সিটে। ঠিক এমন সময় বাড়ি দিয়ে একটা ছোট বাক্স হাতে বেরিয়ে এলো ওই দুটো লোক। ওদের দুই হাতে তখন বাক্সটা ধরা। ব্যোমকেশ সময় বুঝে একটা মুখ দিয়ে সিটি মারার মতো শব্দ করল, আর সঙ্গে সঙ্গে লোক দুটো কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে গেল তা লোমহর্ষক। সিটির শব্দ শোনা মাত্র মন্দিরের পেছন ও পাশ দিয়ে বেরিয়ে এলো প্রায় 10-12 জন লোক। প্রত্যেকের হাতেই বন্দুক, আর সেটার মুখ সামনের লোকগুলোর দিকে তাক করা। লোকগুলো তখনও কিছু বুঝতে পারল না কি হচ্ছে। ব্যোমকেশ তখন ঝোপের দিয়ে বন্দুক হাতে এগিয়ে গিয়ে বলল, রঞ্জন আর তুমি যেই হও, এখন তোমাদের পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যদি বাঁচতে চাও যেমন দাঁড়িয়ে আছো তেমন থাকো। বেশি বেগরবাই করলে সকালের সূর্য কিন্তু দেখতে হবে না। হঠাৎ এমন সময় দুইজনের মধ্যে অন্য একজন হাতের বাক্সটা ফেলে দিয়ে একটা ডিগবাজি খেয়ে আড়ালে চলে গেল তাদের নিয়ে আসা গাড়িটার ওপর। অপর প্রান্ত দিয়ে তাকে আর দেখা যাচ্ছে না। ব্যোমকেশের বন্দুক তখন অন্যজনের দিকে তাক করা। চোখের নিমেষে সামনের পুলিশগুলো এগিয়ে গেল লোকটার দিকে। সে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। লোকটা তীব্র গতিতে গাড়ির দরজা খুলে সেটায় প্রবেশ করার সাথে সাথেই হঠাৎ করে গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। লোকটা তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালাবার মতলব করছিল আশা করি, কিন্তু তার আগেই ব্যোমকেশ তার বন্দুকটার ঘোড়া টিপে দিয়েছে। ততক্ষণে গুলিতে সামনের গাড়িটার টায়ার ফেটে যাওয়ার সাথে সাথেই গাড়ির ইঞ্জিন থেমে গেল। বুঝলাম ইন্সপেক্টর সহায় ওনার কাজ করে দিয়েছে। গাড়ি দিয়ে তখন নামলো দুইজন লোক। প্রথম জনের হাত দুটো ওপরের দিকে সারেন্ডারের ভঙ্গিতে, অন্যজন ইন্সপেক্টর সহায়, যার বন্দুক এখন ওর দিকে তাক করা। ব্যোমকেশ এগিয়ে যেতেই আমরাও সাহস পেলাম। ব্যোমকেশ তখন পৌঁছে গেছে বড় বাক্সটার দিকে। খুট শব্দ করে খুলে দিল সেটা। সঙ্গে সঙ্গে তার থেকে বেরিয়ে এলো একটা অতীব সুন্দর নীল রঙের একটা পাথর। আর এটাই যে সেই নীলমাধবের নীলমণি, তা তার চাঁদের আলোর উজ্জ্বল ভাব দেখে সহজেই অনুমান করা যায়। দুইজন লোককে পুলিশ নিয়ে গেল, কিন্তু পরে জেনেছিলাম দুইজনের একজন নাকি রঞ্জন আর অপরজন ওর দলের লোক। পরের দিন সকালে ইন্সপেক্টর সহায় এসেছিলেন তপনবাবুর বাড়ি। আমরা তখন বৈঠকখানায় বসে চা খাচ্ছি। তপনবাবুর মেজাজ মোটামুটি ফুরফুরে, কারণ ওনার নীলমাধবের মণি একদম সঠিক জায়গায় রক্ষিত আছে। আর অপর নীলমণিটা ওনার হাতে তুলে দেওয়ার জন্যেই ইন্সপেক্টর সহায়ের আগমন। তিনি এসে জানান যে রঞ্জিতদের গোটা দলটাই ধরা পড়েছে পুলিশের হাতে। তারা একটা গোপন জায়গায় ঘাঁটি গেড়ে বসেছিল, আর সেইখানে রাতের বেলাতেই পুলিশ হামলা করে উদ্ধার করে ওদের পুরনো দলবলকে। আর সব থেকে বড় খবর হলো, পুলিশের জেরার মুখে পড়ে রঞ্জন যে দুটো খুন করেছে তা সে স্বীকার করেছে। তাই মোটামুটি সব সমস্যার সমাধান এখন আমাদের কাছে।
তাও তপনবাবু ব্যোমকেশকে প্রশ্ন করলো, তা ব্যোমকেশ, তুই তো সবটা জানিস যে এখানে কি কি হয়েছে, কিভাবে এই নীলমণি সুরক্ষিতভাবে ফিরে এলো, কিন্তু আমরা এখনো ধাঁধার মুখে। সব রহস্যের সমাধান না শুনে যে আমি তোকে ছাড়ব না ভাই। ব্যোমকেশ হাসি মুখে পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলো একটা সিগারেট। তারপর সেটাকে ধরিয়ে একটা শুক টান দিয়ে বলল, প্রথমেই বলে দিই, এই বাড়িতে যখন আমি অভিশাপের কথা শুনতে পারি তখন থেকেই আমার সন্দেহটা জাগে যে এখানে হয়তো এমন কিছু আছে যার জন্য কয়েকজন অসাধু লোক লেগেছে, যারা রায়চৌধুরী পরিবারের সবাইকে অভিশাপের ভয় দেখিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে। পরে আমি জানতে পারি যে এই বাড়িতে উপস্থিত একটি নীলমণির কথা, আর এটাই চুরি গেছে। এখানে এবার আমাদের যেটাই মন দিতে হবে সেটা হলো বহু বছরের পুরনো চাকর মহেশের কথা। সে বহু বছর এই বাড়িতে কাজ করার কারণে বহু রহস্য তার জানা ছিল, আর সে এটাও জানতো যে নীলমণি লুকোনো আছে নীলমাধবের মন্দিরে। আর সেই সুযোগের সব ব্যবহার করে মহেশ সেই নীলমণি থাকার খবরটা গিয়ে দেয় রঞ্জনদের, আর তার বিনিময়ে সে তার কাছে টাকার দাবি করে। কিন্তু রঞ্জনদের মতো পাকা ক্রিমিনালরা কখনো তার সাক্ষীকে জীবিত রাখবে না, তাই সে খুন করে মহেশকে। আর তার নিরুদ্দে সবার খবরও রায়চৌধুরী পরিবার অন্ধবিশ্বাসের চোখে দেখে। তবে এখানে তারপরই রঞ্জনের দলবল মন্দির সংস্কারের নাম করে এই বাড়িতে আসে মন্দিরটির মেরামতের কাজের জন্য। তবে তারা খোঁজখবর চালালেও সেই নীলমণি কিছুতেই উদ্ধার করতে পারেনি মন্দির থেকে, কারণ তারা জানতই না যে নীলমণিটা আসলে লুকোনো কোথায় আছে। আর সেইখানেই ফাঁদে পা দেয় রঘুনাথ, যে মন্দিরের সেবায়েতের কাজ করত আর যে নীলমাধবের নিত্য সেবা দেয়, তার জন্য নীলমণিটা কোথায় আছে জানাটা খুবই স্বাভাবিক। আর সামান্য কিছু টাকার বিনিময়ে রঘুনাথ সেই নীলমণি চুরি করে এনে দেয় রঞ্জিতদের কাছে। তবে রঞ্জিতদের দলবল নীলমণিটি চুরি করে লুকিয়ে রেখেছিল পাশের একটি গোপন সুড়ঙ্গে, যেটা আবিষ্কার করি আমি আর অজিত। কিন্তু কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। শেষ অবধি রঘুনাথ খুন হয় আবার রঞ্জিতের দলের কাছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রঘুনাথ যখন সেই হীরাটি চুরি করতে গিয়েছিল নীলমাধবের ঘর থেকে, তখন সে আরেকটি ধাঁধার চিরকুট পায়, যেখানে একটি রহস্যের উল্লেখ ছিল যে অন্য আরেকটি নীলমণি সেই ঘরেই অন্য কোথাও লুকোনো আছে, কিন্তু সেটা কোথায় সে জানত না। এমনকি সেই নীলমণিটি কোথায় লুকোনো আছে সেটা রঞ্জিতের দল বলে জানত না, কারণ তারা ধাঁধাটির সমাধান করতে পারেনি। আর আজ সকালে আমি সেই ধাঁধাটি পুনরুদ্ধার করি আর বুঝতে পারি যে রঞ্জিতের দলবল আজকে নিশ্চয়ই মন্দিরে হামলা করে অন্য নীলমণিটি হাতাতে চাইবে। আর তোমরা জানো এই সমস্ত নীলমণি বিদেশে বাজারে পাচারকারীদের কাছে কতটা মূল্যবান। আর সেই লোভেই রঞ্জিতরা পা দেয় পাতা আমার ফাঁদে। আর তারপরের ঘটনা তোমরা জানো। তা আমার কাজ মোটামুটি এখানেই শেষ। আমি আর অজিত আজ দুপুরের মধ্যে কলকাতা ফিরব, কারণ সেখানে একটা নতুন কেস আমি ফেলে এসেছি, সেটাও সমাধান করার দরকার। আমি জানি ব্যোমকেশের হাতে এখন কোনো কেস নেই, কিন্তু তার কলকাতা ফিরে যাওয়ার একটাই কারণ, সে এক জায়গায় বেশি দিন থাকতে চায় না, আর এটা তো পুরনো বন্ধুর বাড়ি। সেই দিন দুপুরেই আমি আর ব্যোমকেশ ট্রেন ধরে কলকাতায় ফিরে আসি। তবে ফিরে আসার আগে তপন রায়চৌধুরীকে সে একটা মূল্যবান কথা বলে আসে, যা আজও আমার মনে গেঁথে আছে। অভিশাপের ভয় কখনো নিজেদের সত্যিকারের শক্তি ভুলে যাবেন না। আপনাদের একমাত্র শক্তি হলো বিশ্বাস, সততা এবং একে অপরের প্রতি সম্মান। এই সব কিছুর মাঝে শুধু একটাই চিরন্তন সত্য আছে, মানুষের মনের অন্ধকার। এই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ানোর পর আলো ঠিকই খুঁজে পাওয়া যায়।